নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে সন্ধ্যেবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করলেন। ওখানে প্যারিসে সম্মেলনটা হবে, এআই সম্মেলন। সেই সম্মেলনে তিনি সভাপতিত্ব করবেন। তার জন্যই আগামীকাল সেখানে গিয়ে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী মোদী এআই অ্যাকশন সামিটের জন্য ফ্রান্স যাচ্ছেন। রাষ্ট্রপতি ম্যাক্রোর সাথে ডিনার করবেন। মঙ্গলবার এআই অ্যাকশন সামিটে সহসভাপতিত্ব করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী এবং ম্যাক্রন ভারত ফ্রান্স সিইও ফোরামে ভাষণ দেবেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে মার্সেইয়ে মাজারগুয়েস যুদ্ধ সমাধি ক্ষেত্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দুদিনের ফ্রান্স সফরে যাবেন। সেই সময় তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে এআই অ্যাকশন সামিট সহ সভাপতিত্ব করবেন। তার আগমনের পর তিনি এআই প্যালেসে ফরাসি নেতার আয়োজিত একটি নৈশ ভোজে যোগ দেবেন। সেখানে বেশ কয়েকজন প্রযুক্তি প্রধানও অংশ নেবেন। এখন এআই এই যে সম্মেলন হচ্ছে না, এআই সম্মেলনে আপনার ইন্ডিয়া এবং ফ্রান্স দুজনের সহযোগিতায় একটা ভারতবর্ষে একটা এআই প্রযুক্তি, একটা বিশেষ প্রযুক্তি শিল্প গড়ে তোলা হবে, শিল্প পার্ক। তার একটা যৌথ একটা আলোচনা আছে। সেই আলোচনা যদি সফল হয়, এই সিইও যারা থাকবেন তাদের সঙ্গে এই সমস্ত আলোচনা হবে। সেই আলোচনা সম্পূর্ণ হওয়ার পর তাহলে একটি চুক্তি সম্পাদিত হবে এবং তারপর ভারতবর্ষে একটি এআই একেবারে বিশেষ জোন, যেমন স্পেশাল ইকোনমিক জোন থাকে তেমনি বিশেষ একটা এআই জোন তৈরি করা হবে ভারত এবং ফ্রান্সের যৌথ সহযোগিতা। মানে যেটা হবে সেখানে দুজনের সহযোগিতার পারস্পরিক সহযোগিতা থাকবে এবং টেকনোলজি ট্রান্সফারের ব্যাপার থাকবে। মানে তোমরাও টেকনোলজি দাও, আমরাও টেকনোলজি দেবো, দুজনের টেকনোলজি এক করে এখানে যেটা কোম্পানিটা করার সেই কোম্পানিটা আমরা করব। সেখানে 50-50 পার্টনারশিপ থাকবে। সেগুলো পরে হয়তো এগুলো প্রকাশ পাবে। ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব সিংনার মতে প্রধানমন্ত্রী মোদী মার্সেইতে ভারতের প্রথম কনসুলেট জেনারেলের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক তাপ নিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর পরিদর্শন করবেন। এটি একটি উচ্চ বিজ্ঞান সম্পন্ন প্রকল্প যার অংশ ভারত এবং অন্যান্য দেশ। বিদায়ের আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন তিনি বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশ্বব্যাপী প্রযুক্তি প্রধান নির্বাহী কর্মকর্তাদের একটি সমাবেশ, যেখানে আমরা উদ্ভাবন এবং বৃহত্তর জনস্বার্থের জন্য এআই প্রযুক্তির প্রতি সহযোগিতামূলক পদ্ধতির ওপর মতামত বিনিময় করব। এআই অ্যাকশন সামিটের সহসভাপতিত্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী মোদী আরো বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি তার বন্ধু ম্যাক্রোর সাথে ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের জন্য 2047 হরাইজন রোড ম্যাপের অগ্রগতি পর্যালোচনা করবেন। রবিবার ফরাসি নেতা ঘোষণা করেছেন যে তার সরকার শীর্ষ সম্মেলনের সময় আগামী বছরগুলিতে এআইতে 109 বিলিয়ন ইউরো বিনিয়োগ ঘোষণা দেবে। আমি যেটা বলছিলাম, এখানে যে স্পেশাল ইকোনমিক জোন হবে, যেখানে যে কোম্পানিটা হবে এবং আরো অনেক কোম্পানি আসবে, যেখানে সমস্ত সিইওদের সঙ্গে উনি বৈঠক করবেন এবং ভাষণ দেবেন এবং নৈশভোজে সমস্ত বড় বড় কোম্পানিগুলো সিইওরা আসবেন, তাদের সঙ্গে নৈশভোজেই তাদের সঙ্গে কথাবার্তা হবে এবং ভারতবর্ষের সঙ্গে কি করে নানানভাবে এআইকে জোড়া যায়, ভারতবর্ষের টেকনোলজির সঙ্গে ফ্রান্সের টেকনোলজি জোড়া যায় এবং জুড়ে একটা যৌথ প্রচেষ্টায় ভারতবর্ষে 50-50 পার্টনারশিপে প্রকল্প এখানে তৈরি করা, একাধিক প্রকল্প, যেখানে একটা এআই জোন করা হলো, স্পেশাল ইকোনমিক জোন এটা করা হলো শুধু এআই এর জন্য।
এআই ইন্ডাস্ট্রির জন্য। সেখানে ভারতবর্ষের কোম্পানিও আসবে, নতুন যে স্টার্ট আপ গুলো আছে সেগুলোও আসবে, এবং তাদেরকে বিশেষ ক্লাসের ব্যবস্থা করবে ফ্রান্স এবং ভারতে। একটা যৌথ একটা একটা প্ল্যাটফর্ম, যেখানে তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হবে। সেটা হচ্ছে আলাদা, কোম্পানিটা আলাদা, ওই প্ল্যাটফর্মটা আলাদা। সেটা হচ্ছে শিক্ষার জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম হবে, আর হচ্ছে কোম্পানির জন্য বিশেষ ক্ষেত্র তৈরি করা হবে। সেখানে অন্যান্য কোম্পানিগুলো যারা ভারতবর্ষে আছে তারাও এসে এআই তে ওখানে কোম্পানি খুলতে পারবে। এছাড়া যে ডিলটা বাকি আছে সেটা হচ্ছে 36টা রাফেল। এখন 36টা রাফেল ভারতে অর্ডার দেওয়া আছে। সেই 36টা রাফেল কিন্তু 2025 জুন জুলাইতে দেওয়ার কথা, প্রথম 12টা, কিন্তু যন্ত্রাংশের গন্ডগোলের জন্য ম্যাক্রো জানিয়েছিলেন সেটা জুন জুলাইতে পেছিয়ে হয়তো আগস্ট সেপ্টেম্বর হবে। সেই ব্যাপারেও একটা কথাবার্তা হবে, কারণ ভারত তার পেমেন্ট যেটা করার ভারত অলরেডি পেমেন্ট করে দিয়েছে। 36টার জন্য যতটা পেমেন্ট করা দরকার সেই অংশীদারিত্বে ভারত পেমেন্ট করে দিয়েছে সেইটা। এবং যেটা একটা ট্রান্সফার অফ টেকনোলজির কথা যেটা হচ্ছিল, যেটা রাফেলের, যে রাফেল এখানে এখন তৈরি হবে, ভারতবর্ষেই রাফেল তৈরি হবে। তার জন্য টেকনোলজি যেগুলো আমাদের এখান থেকে ভারতবর্ষের কিছু শিক্ষিত ইঞ্জিনিয়ারকে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছিল, তাদের সঙ্গেও মোদি কথা বলবেন। কথা বলে তাদের মধ্যে মত বিনিময় হবে, তারা কতটা এগোতে পারলেন, কতটা এগোতে পারলেন না, এবং তারা কতটা যোগ্য হয়ে উঠেছেন সেটাও তাদের যারা ট্রেনার আছে তাদের সঙ্গেও মোদিজি কথা বলবেন। এই হলো আমরা ফ্রান্সের। এছাড়া হচ্ছে একটা ফ্রান্সের সঙ্গে একটা কথাবার্তা যেটা হতে পারে সেটা হচ্ছে এর পরবর্তীকালে 12-13-তে উনি যাচ্ছেন হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, যেখানে মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক। ওখানে গেলে যে কথাটা উঠবে, দুটো কথা তো উঠবে, একটা হচ্ছে ডিপোর্টেশন আর একটা হচ্ছে আপনার H-1B পাসপোর্ট ভিসা, এই দুটো। 3 নম্বর হচ্ছে মেন হচ্ছে অস্ত্র। ট্রাম্প চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নাও, ভারতবর্ষকে চাপ দিচ্ছে। মোদিজি বলেছেন আমি অস্ত্র নিতে রাজি আছি, বিশেষ করে F-35 আমি নিতে রাজি আছি, কিন্তু আমার যে পূর্ব শর্ত আমাদের যা ছিল সেই শর্ত আমাদের এখনো আছে। আমাদের ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে আমাদেরকে দিতে হবে, যেমন রাফেল আমরা করছি সেইভাবে আমরা F-35ও আমরা কিন্তু ট্রান্সফার অফ টেকনোলজি যদি হয় তাহলে পরে আমরা এই চুক্তিতে আসতে আমরা সম্মত আছি। এইটা নিয়ে এইটা যখন একটা রাফেল কেনা হচ্ছে এদিকে, ওদিকে আমেরিকা থেকে F-35 কিনছেন ভারত প্রধানমন্ত্রী মোদিজি, তাহলে দুজনে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয়, ম্যাক্রোর সঙ্গে ভারত এবং ট্রাম্প এই ট্রায়োর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে না হয় সেটা ঘোচানোর একটা চেষ্টা করবেন মোদিজি, যে তোমার থেকেও যখন কিনছি আমি ওখান থেকেও কিনবো, আমি সারা যেখানে আমার সুবিধা হবে আমি সব রকমের জিনিসপত্র রাখবো, যেমন F-35 রাখবো তেমনি রাফেলও রাখবো। আমি যেমন রাফেলে তোমাদেরকে অর্ডার দিয়েছি তেমন F-35 আমি অর্ডার দেবো আমেরিকাকে। এই তোমাদের কাছেও কিছু অস্ত্র নেবো, ওদের কাছেও কিছু অস্ত্র নেবো, রাশিয়ার কাছেও কিছু অস্ত্র নেবো। ভারতবর্ষ যেখানে যা সুবিধে পাবে দেশ চালাতে গেলে আমার এটা করতে হবে এবং সেই অনুযায়ী আমি কাজ করব। সেটা যাতে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যদি না যায়, যাতে না যায় তার জন্যই মোদিজি একটা কথাবার্তা ম্যাক্রোর সঙ্গে বলে নেবেন। এনআই একটা পোস্ট করেছে দিল্লি থেকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লিভস ফর ফ্রান্স টু co-chair the AI Action Summit. From France, Narendra Modi will proceed to a 2-day visit to the United States at the invitation of President Donald Trump. এবার আসুন ডোনাল্ড ট্রাম্পের এতে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন। যে খবরটা বেরিয়ে সেটা হচ্ছে শুল্ক হুমকির মধ্যেও ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে
প্রধানমন্ত্রী 12-13 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের প্রথম মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির শুল্ক আরোপের হুমকি এবং অবৈধ ভারতীয় অভিবাসীদের নির্বাসনের মধ্যে দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12-13 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন, যেখানে তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রিয় বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাৎ করবেন। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম মাসের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্টের ভারতকে শুল্ক আরোপের হুমকি এবং অবৈধ ভারতীয় অভিবাসীদের নির্বাসনের মধ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এই সফরের ঘোষণা নিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ট্রাম্পের শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদী হবেন প্রথম কয়েকজন বিশ্ব নেতা যিনি আমেরিকা সফর করবেন। নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের মাত্র 3 সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তা ভারত মার্কিন অংশীদারিত্বের গুরুত্বকে প্রতিফলিত করে এবং মার্কিন রাষ্ট্রে যে অংশীদারিত্ব এবং দ্বিদলীয় সমর্থন পায় তারও প্রতিফলন ঘটে। ট্রাম্পের প্রথম মেয়াদে উষ্ণ সম্পর্ক বজায় রাখা দুই নেতা গত সপ্তাহে একটি ফোন আলাপ করেছিলেন, যা উভয় পক্ষই উৎপাদনশীল বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে দুই নেতা অভিবাসন, নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্কে আলোচনা করেছেন। ট্রাম্পকে তার প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, দুই নেতা আমাদের জনগণের কল্যাণ ও বিশ্ব শান্তির দিকে একসঙ্গে কাজ করবেন। এই অভিনব রিপাবলিক নেতা গত বছর প্রধানমন্ত্রী মোদীকে মহান নেতা বলে অভিহিত করেছিলেন, কিন্তু এর আগে ভারতকে শুল্ক রাজা এবং বাণিজ্যে বড় অপব্যবহারকারী হিসেবেও বর্ণনা করেছিলেন। ট্রাম্পকে কোনো নেই, ট্রাম্প যখন কি কখন কাকে বলে দেবেন কোনো ঠিক নেই। ট্রাম্প হচ্ছেন এমন একজন ব্যক্তি। তো যাই হোক, এখন এই যে অভিবাসন নিয়ে যে এখন লোকসভায় আমাদের প্রচুর হইচই হয়েছিল, যে এইভাবে অভিবাসন নীতি আপনার ওদের যারা আছে তাতে যে হাতে হাত করা পরিয়ে এখন শিকলে বেঁধে এই যদি আনা হয়, তাহলে পরে এটা মানবাধিকার, ভারতবর্ষের কাছে এটা মানবাধিকার লঙ্ঘন। তোমাদের ক্ষেত্রে হচ্ছে মানে ওই অভিবাসী ফেরত পেলে তোমাদের ক্ষেত্রে যেমন একটা নিয়ম রয়েছে, আমাদের এখানে মানবাধিকারের একটা নিয়ম রয়েছে। মানবাধিকারের কারণে তুমি এভাবে পাঠাতে পারো না। তুমি সৈন্য পাহারা দিয়ে তুমি যে সমস্ত ভাবে আসছে, তুমি যেভাবে পাঠাচ্ছ তুমি পাঠাও, তাতে ভারতবর্ষের আপত্তি নেই। তুমি ডিপোর্ট করছো, ভারতবর্ষ মেনে নিয়েছে, ভারতবর্ষ ডিপোর্টিদের ভারতবর্ষ এখানে নিয়ে নেবে, তারপরে ভারতবর্ষ তাদের কি ব্যবস্থা করবে সেটা ভারতবর্ষের ব্যাপার। কিন্তু এইভাবে আপনি পাঠাতে পারেন না। সেটা ট্রাম্পের সঙ্গে একটা কথাবার্তা হবে, খুব সম্ভবত একটা সলিউশন বেরিয়ে আসবে, যেখানে ভবিষ্যতে যে সমস্ত অভিবাসীদের ফেরত পাঠানো হবে তাদেরকে ওইভাবে হয়তো হেনস্থার শিকার হতে হবে না। ট্রাম্প হয়তো এটা বন্ধুর কথা মেনে নেবেন। দ্বিতীয় হচ্ছে শুল্ক। এবার শুল্ক যখন বলেছে, ট্রাম্প হুঙ্কারটা দিয়েছিলেন যে ভারত হচ্ছে শুল্কের রাজা, তারপরে কিন্তু এই যে বাজেটটা যখন হলো, এই বাজেটটাতে ভারতবর্ষ মানে আমেরিকার বিভিন্ন পণ্যের বিভিন্ন ক্ষেত্রে মানে শুল্ক 15% থেকে 20% হ্রাস করে দিয়েছে। কোনো ক্ষেত্রে গাড়ি ফাড়ির ক্ষেত্রে শুল্ক ছিল 125%, এতটাই শুল্ক ছিল। সেক্ষেত্রে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে 125 থেকে 75 নামানো হয়েছে, 75%। যেমন আপনার 1600 সিসির যে হার্লি ডেভিডসন যে বাইক গুলো ছিল 1600 সিসির বেশি, সেগুলোর উপরে 125% শুল্ক ছিল। সেটাকে কমিয়ে উনি করেছেন এখন 75%। অন্যান্য ক্ষেত্রে আরো কমানো হয়েছে, যেগুলো ছিল 50% সেগুলোকে 15% কমানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের শুল্ক রেট ঠিক করা এইবারে কিন্তু বাজেটে ঠিক করা হয়েছে এবং সেটা কিন্তু প্রকাশও করা হয়েছে। বাজেট যারা দেখেছেন তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন। এখন তাহলে পরে হার্লে ডেভিডসনকে, এখানে বাজার এত দাম বেড়ে গেছিল মানে ট্যাক্সের জন্য, হার্লে ডেভিডসনকে এখানে পাত্তানি গুটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে হয়েছিল। তাহলে হবে কি, মার্কিন যুক্তরাষ্ট্রকে হার্লে ডেভিডসন আবার ভারতবর্ষে ফিরে আসবে,
কারণ ভাড়া ডিভিশনের অনেক কমে যাবে, দামটা অনেক কমে যাবে। এরকম অনেক জিনিসপত্র মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে যেগুলোতে অনেক শুল্ক আছে। ভারতবর্ষ সেই শুল্ক ট্রাম্পের ক্ষেত্রে আগামী 4 বছরের জন্য এই শুল্ক কমিয়ে দিয়েছে। এরপরে কি আসবে, তার সঙ্গে কি সম্পর্ক হবে না হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। তো এখনো পর্যন্ত 4 বছরের জন্য এই শুল্ক নীতি রিভাইজ করা হয়েছে। এটা হচ্ছে বাজেটে। এবার আসুন হচ্ছে যেটা 13 তারিখে যে বৈঠকটা, মূল বৈঠকটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদিজি বিস্তারিত জানাবেন এবং আমাদের মোদির সঙ্গে পৃথকভাবে ওখানে গিয়ে জয়েন করবেন, সম্ভবত জয়েন করবেন জয়শঙ্করজি। জয়শঙ্করজি ওখানে মোদিজির সঙ্গে থাকবেন এবং পুরো ব্যাপারটা ট্রাম্পকে বোঝানো হবে যে এই হচ্ছে ব্যাপার, আমার ঘাড়ের মধ্যে ওপরে এইরকম একটা সংগঠন একটা তৈরি হয়েছে যারা দেশটাকে একেবারে ওলট পালট করে দিচ্ছে এবং দেশটাকে একদম সিরিয়া বানানোর চেষ্টা করছে। এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, হয় আপনি হ্যান্ডেল করুন, না হলে পরে আমাকে হ্যান্ডেল করতে দিন। তাহলে আমি যদি হ্যান্ডেল করি তাহলে পরে আপনি আমার সাহায্য করবেন, আর আপনি যদি হ্যান্ডেল করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। কারণ ইন্টারেস্টটা দুপক্ষের। যদি আমেরিকা এখানে ভারতকে সাহায্য করে, ভারতের বন্ধুত্ব যদি আমেরিকা পায় এই সহযোগিতার ক্ষেত্রে, তাহলে পরে হবে কি যে ভারতবর্ষকে কাছে টানতে পারলে চীনকে অনেক চাপে রাখা যাবে। কারণ ভারতের সঙ্গেই বর্ডার হচ্ছে চীনের। ফলে ভারতকে যদি পাশে পায় আমেরিকা, তাহলে পরে চীনের এই দাবদাবানি তাহলে আমেরিকা একটু কমাতে পারবে এবং চীনকে যদি দাবদাবানি চীনের কমাতে পারে তাহলে আমেরিকা বিশ্ব শক্তি হিসেবে একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ফলে ভারত আমেরিকার সঙ্গে একটা সহযোগিতা চাইছে। মধ্যিখানে যেটা জটিলতা হয়ে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে ঠিক করতে আমেরিকা আর ভারতবর্ষের কোনো অসুবিধে নেই, যে কোনো দিন ঠিক হয়ে যাবে। ভারত করলে 3 দিন সময় লাগবে, আমেরিকা করলে হয়তো 4 দিন সময় লাগবে। কারণ ওদের ওখান থেকে আসতে হবে, এসে ওরা পথঘাট চেনে না, ওরা অত কিছু জানে না, ফলে ওদেরকে সময় লাগবে। তো যাই হোক, একটা কিছু সলিউশন হয়তো সেখান থেকে বেরোতে পারে। এখন দেখা যাক সেটা 13 তারিখে কি হয়। আগামীকাল মোদিজির আরো খবর টবর আসতে পারে, তখন সবাইকে আবার জানাবো খুনি। এখন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।